বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আমি শীতাংশু বলছি। ইসরায়েল নেতানিয়াহু প্রধানমন্ত্রী তিনি আরেকটা যুদ্ধের ফ্রন্ট খুলতে চলেছেন, প্রায় খুলেই দিয়েছেন বলা যায়। কারণ দেখা যাচ্ছে গত মঙ্গলবার তিনি যে সিরিয়ার উত্তর প্রান্ত, যেটা টার্কি তুরস্কের লাগালাগি, সেখানে যে তার যে এয়ারপ্লেন অর্থাৎ যে এয়ারফোর্স থেকে সেখানে যে বর্ষণ করেছে। এবং এই যে বর্ষণ করেছে তার কারণটা কি সেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে আসলে কারণটা কি, যেটা তিনি বলেছেন বা ইসরায়েল মিডিয়া জানিয়েছে। যদিও তার আগামী অক্টোবর মাসে নির্বাচন আছে, 27 অক্টোবর তার পুনর্নির্বাচন হবে। এই নির্বাচনটা কঠিন লড়াই হবে, কারণ তার বিরুদ্ধে দেশের মধ্যে ইসরায়েলের মধ্যেও কিন্তু একটা যে বিরোধী শক্তি অর্থাৎ বিরোধী দল তারা কাজ করছে। সেন্ট্রাল লেফটরা ভয়ানক সক্রিয় হচ্ছে ইদানিংকালে, আর তারও রাজত্ব অনেক দিন হয়ে গেল, ফলে একটা তো অ্যান্টি ইনকামবেন্সি আছেই আর কি। আর তার এই যুদ্ধনীতিটা দেশের অনেকে পছন্দও করছে না। তো যাই হোক, যে 27 অক্টোবর যে ভোট হবে তাতে কী হবে, সে জয়লাভ করবে কি পরাজয় লাভ করবে সেটা পরে কথা। কিন্তু তার এই সামনে ভোট থাকা সত্ত্বেও সে কিন্তু এই রিস্কটা নিয়েছে। তো অনেকে মনে করছে এই রিস্কটা সে নিয়েছে এই জন্যই যে তার সমর্থকদিকে আসলে উজ্জীবিত করার জন্য, যে সে প্রয়োজন বোধে তুরস্ককেও কিন্তু ছেড়ে কথা বলবে না। এখন এই যে যে গত মঙ্গলবার দিন যে তুরস্কের যে বর্ডারে সিরিয়ার যে উত্তর প্রান্ত, সেই উত্তর প্রান্তে যেখানে বোমা চালালো ইসরায়েল, তো সেখানে বোমা চালানোর কারণটা বলা হয়েছে যে সেখানে তুরস্ক একটা ঘাঁটি গাড়ার চেষ্টা করছিল, সেখানে একটা সামরিক বেস গড়ে তোলার চেষ্টা করছিল। সেটাকে শুরুতেই ইসরায়েল ধ্বংস করতে চায়, এবং এটা ইসরায়েলের কাছে একটা সতর্ক বার্তা। তিনি যেটা বলেছেন যে আমরা নিশ্চিত করেছি যেন তারা বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারে যে উত্তর সিরিয়ায় তুরস্ক কোনো বেস বানাবে সেটা ইসরায়েল কোনো মতেই হতে দেবে না। তাইপ এরদোগান, যিনি তুরস্কের নেতা, তিনি অবশ্যই এর জন্য কোনো বিশেষ সক্রিয়তা নেননি বা কোনো যে আবার একটা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন তা করেননি, বা সিরিয়াকে উসকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সেটাও তিনি করেননি। তিনি হয়তো চান যে আগামী নির্বাচনে নেতানিয়াহু পরাজিত হলে হয়তো দেখা যাবে সম্পর্কটা এমনিতে ঠিক হয়ে যাবে। কারণ একটা সময়ে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কিন্তু ভালো ছিল, এবং তুরস্ক ইসরায়েলকে প্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে জানা যায়। তো এখন বিষয়টা হচ্ছে কি যে তুরস্কের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে খারাপ হয় যে সেই ইসরায়েলে যে সেই 2023 সালের 27 অক্টোবর সে হামাস যে আক্রমণ করেছিল, সে একটা যে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানে গানের অনুষ্ঠান বলুন, একটা উৎসবের অনুষ্ঠানে বলুন, এবং সেখানে বলা হচ্ছিল যে সব মিলিয়ে প্রায় 1200-1500 লোক মারা গেছিলো। তার মধ্যে বেশিরভাগ যুবক যুবতী ছিল, তারা ওই গান কনসার্টে অংশগ্রহণ করছিল। সেই সময় থেকেই সম্পর্কটা খারাপ হয়, কারণ ওর পরেই ইসরায়েল গাজের উপর ব্যাপক সামরিক অভিযান চালায়। আর তুরস্ক এই সামরিক অভিযানটা পছন্দ করেনি, এবং তুরস্ক এই সামরিক অভিযানের পর গাজাতে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। সেই ত্রাণ সামগ্রী যে নৌকা করে বা ফ্লোটিলায় করে পাঠিয়েছিল, সেই ত্রাণ সামগ্রীকে পৌঁছাতে দেয়নি ইসরায়েল, এবং সেই ত্রাণ সামগ্রী আটকে দিয়েছিল। ফলে সম্পর্কটা সেই থেকে আরও আসলে খারাপ হয়ে যায়। যদিও নেতানিয়াহু বলেছেন যে আমি চাই না যে সিরিয়ায় আরেকটা তুরস্কের সেনা যে মানে সেনা ছাউনি তৈরি হোক, সেটা আমি পরিষ্কার করে বলে দিতে চাই। এবং এতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের এমন একটা ব্যাপার হতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, কারণ তুরস্কের এরদোগানের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তার সাথে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক কিন্তু ভালো। এই কদিন আগেই তুরস্কের রাজধানী আঙ্কারাতে যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর টিটিংকে একটা বড় মিটিং হয়েছিল, সেখানে তিনি এসেছিলেন, এবং ফিরে যাওয়ার সময় ইরানের আক্রমণের ভয়ে তিনি নাকি একটা আপনার গুডস ট্যাঙ্কার বা ভেজিটেবল ট্যাঙ্কারের মধ্যে করে লুকিয়ে চলে গেছিলেন, পরে সেটা ফাঁস হয়ে গেছিলো।
পরে জানা যায় যে তিনি নাকি এটা করেছিলেন, সেটা হচ্ছে যে তার যে সিকিউরিটি গার্ড যারা তার সিকিউরিটি দেয় তারা এটা যেমন পরামর্শ ছিল সেটাই করা হয়েছে। কারণ প্রতিমধ্যে যখন সে এয়ারপোর্টে পৌঁছাতো তার মধ্যে যদি কোনো কারণে ইরান থেকে আক্রমণ করতো তার উপরে, সেটা একটা সম্ভাবনা ছিল। সেটাকে অ্যাভয়েড করার জন্যই, যাতে কেউ বুঝতে না পারে, সেই জন্য এইভাবে তিনি একটা যে ভেজিটেবিল ট্যাঙ্কার, সেই ভেজিটেবিল ট্যাঙ্কারে করে এয়ারপোর্ট গেছিলেন। কিন্তু পরে সেটা ফাঁস হয়ে গেল। কী করে ফাঁস হয়ে গেল সেটা যারা জানি, কিন্তু সেটা ফাঁস হয়ে গেল। এখন ওই যে গাজাতে যে আক্রমণ ইসরায়েলের, আর হামাস যেভাবে ইসরায়েলে আক্রমণ করেছিল, এবং সেই প্রক্রিয়াটা প্রায় চলছেই বলা যায়। তো সেই প্রক্রিয়াটা চলার ফলে এখন পর্যন্ত সেখানে শান্তি অর্থ হয়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একটা বোর্ড অফ পিস করছেন, সেখানে অনেকগুলি দেশ আছে, 20-25টি দেশ আছে, তারা ওখানে গাজা রিবিল্ডিং প্ল্যান ফাইনালাইজ করবে এবং ফাইনাল করে রিবিল্ডিং প্ল্যান করবে। কিন্তু নেতানিয়াহু সেটাও মানেননি। তিনি বলেছেন যে আগে হামাস যে পূর্ণ অস্ত্রশস্ত্র সমর্পণ করবে বলেছিল, সেটা সুনিশ্চিত করা হোক। হামাস এখনও পূর্ণ অস্ত্রশস্ত্র সমর্পণ করেনি। এখন এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ইসরায়েল আবার তুরস্কে আক্রমণ করে দিল, ফলে আরেকটা কিন্তু যুদ্ধের ফ্রন্ট খুলে রইল এবং টেনশন একটা বেড়েও কিন্তু রইল। অবশ্য ইরানের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেই ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে তুরস্ক অবশ্য একটা মিত্রপক্ষ শক্তিশালী দেশের সাথে আছে, যেখানে ন্যাটো সদস্য, মার্কিন প্রেসিডেন্ট একসাথে আছে বলা যায়। যেহেতু ন্যাটোর সদস্য দেশ হিসাবে সে ইরানের পক্ষ নিতে পারেনি, এটা একটা ইসরায়েলের কাছে প্লাস পয়েন্ট, যে তাহলে তুরস্ক যদি ইরানের পক্ষ নিত তাহলে বড় মুশকিল হতো। তবে ভেতরে ভেতরে কোনো অস্ত্রশস্ত্র পাঠাচ্ছি বা সেটা তো বোঝা যায়নি। তবে এর মধ্যে একটা ব্যাপার হয়েছে যে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক যে একটা ইসলামিক ন্যাটো তৈরি করেছে, সেটা কার বিরুদ্ধে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেটা কি ইরানের বিরুদ্ধে, সেটা কি ইসরায়েলের বিরুদ্ধে, সেটা কি ভারতের বিরুদ্ধে? যেহেতু সেখানে লিখে আছে যে মিউচুয়াল ডেটারেন্স, অর্থাৎ কোনো দেশ আক্রান্ত হলে বলা হবে অন্য দেশও আক্রান্ত হয়েছে। তো এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে ওই অঞ্চলে একটা ভয়ানক যে সম্পর্কটা ইসরায়েলের সাথে তুরস্কের জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং মধ্যপ্রাচ্যে আর একটা যুদ্ধের ফ্রন্ট কিন্তু যে কোনো সময় খুলে যেতে পারে। এরকম একটা অবস্থার মধ্যে ওখানটায় বিষয়টা চলছে। এখন দেখা যাক কী হয়। এখন তুরস্কের একটা স্বার্থ আছে, এরদোগানের একটা স্বার্থ আছে। এরদোগানের স্বার্থটা হচ্ছে এই যে উত্তর সিরিয়ায় কুর্দদের প্রভাবটা যাতে না বাড়ে, এটা একটা ব্যাপার। আর সিরিয়ায় যে 2000 দীর্ঘদিন যাবৎ যে গৃহদ্বন্দ্ব চলছিল, গৃহযুদ্ধ চলছিল, সেই সময় সিরিয়া থেকে বহু মানুষ কিন্তু তুরস্কে মাইগ্রেট হয়ে চলে গেছে, অর্থাৎ যে আপনার রিফিউজ হয়ে গেছে। এবং তুরস্ক চায় তারা তাদের জায়গায় আবার ফিরে যাক, ফিরে গিয়ে তারা নিজেদের জায়গায় বসতি স্থাপন করুক। তাহলে তুরস্কের যে এই যে অভিবাসী, সেই অভিবাসীদের সংখ্যাটা কমবে। গৃহযুদ্ধের দীর্ণ যে দেশ, সেই দেশে অভিবাসীদের সংখ্যাটা কমবে। এবং সিরিয়াতে যে সরকার বদলেছে, মানে বাশার আল আসাদের সরকার চলে যেয়ে সেখানে আল-সারাজ সরকার এসেছে, সেই সরকারটাকে কিন্তু তুরস্ক সমর্থন করেছে। এই আশাতে সমর্থন করেছে যে তাহলে যদি সিরিয়াতে একটা স্থিতিশীলতা আসে, তাহলে তার দেশে যে সিরিয়ার যে এই উদ্বাস্তুরা আছে তারা সেখানে ফিরে যাবে, ফিরে গেলে তার পক্ষে একটা সুবিধাজনক অবস্থা হবে। অর্থাৎ যে বোঝাটা তাকে টানতে হচ্ছে তুরস্ককে ওই আপনার যে রিফিউজিদের, উদ্বাস্তুদের, সেটা কম হবে। তো সেটা খানিকখানি হচ্ছে, কিছু কিছু লোক ফিরে আসছে, কিন্তু সবাই ফিরেও আসতে চায়নি, কারণ তুরস্কের অর্থনীতি অনেক ভালো। আর সিরিয়া যুদ্ধবিদীর্ণ, দীর্ঘদিনের যুদ্ধবিদীর্ণ সিরিয়াতে তো অর্থনীতি এখনও সেইভাবে বিকশিত হয়নি। আল-সারাজ সেভাবে এখনও সিরিয়ার যে পুনর্গঠন সেটাও করে উঠতে পারেনি। কিন্তু কুর্দিশরা যারা এই উত্তর সিরিয়ায় থাকে, তাদের সঙ্গে তারা একটা কুর্দিস্তান দাবি করে গেছে, এবং তাতে কুর্দিস্তানে তাদের যে ম্যাপটা, সেই ম্যাপটা যেমন সিরিয়ার উত্তর সিরিয়ার একটা অংশ আছে, তার বাইরে এই তুরস্কের একটা বড় অংশ আছে। এইটা জায়গাটা মিলিয়ে তারা কুর্দিস্তান করতে চায়। এই যুদ্ধের সময় কুর্দরা সব বাইরে চলে গেছিলো, তারা আবার বিভিন্ন দেশে, মিশর, জর্ডন, এসব দেশে চলে গেলো। তো তারপর একটা চুক্তির পরে সেই কুর্দরা আস্তে আস্তে তুরস্কে কিন্তু সেই চুক্তির মধ্যে আছে, এবং সিরিয়াতে তারা ফিরে আসছে। আমি এটা নিয়ে একটা ভিডিওতে করেছিলাম। বিষয়টা অনেক জটিল। ওই অঞ্চলে যদি রাজনীতি আপনি বোঝার চেষ্টা করেন তো খুব জটিল। মানে এই দেশগুলো এমন একটা পারস্পরিক যুদ্ধবিদীর্ণ দেশ, এবং সম্পর্কের এত টানাপোড়েন যে সম্পর্কের টানাপোড়েন বোঝা মুশকিল। এখন এই কুর্দিস্তান যাতে দাবিটা আগামী দিনে বৃদ্ধি না পায়,
অতএব যে উত্তর সিরিয়া যদি একটা তুরস্কের বেস থাকে এবং সিরিয়ার সরকার আল সারা যদি সেটাকে রেকগনাইজ করে, তাহলে আগামী দিনে যে কুর্দিস্তানের দাবিটা, সেই দাবিটাকে যে বাতিল করা, নাল অ্যান্ড ভয়েড করা, এটা প্রেসিডেন্ট এরদোগানের পক্ষে সুবিধাজনক হবে। এইটা হয়তো তার উত্তর সিরিয়া একটা ঘাঁটি তৈরি করা, একটা বেস তৈরি করা, মিলিটারি বেস তৈরি করা একটা প্রচেষ্টা, এবং সেটা ইসরায়েল এবং নেতানিয়াহু বুঝে গেছে। সেই জন্য যাতে সেটা তারা না করতে পারে, সেই জন্যই সে গোড়াতেই একটা যেখানে করার চেষ্টা করছিল সেখানে বিমান আক্রমণ করে দিয়েছে, বিমান থেকে বোমা আক্রমণ করে দিয়েছে, বোমা বর্ষণ করে দিয়েছে, যাতে এটা বুঝে যায় যে ভবিষ্যতে ওখানে করলে কিন্তু ইসরায়েল তখন তুরস্ককেও ছাড়বে না, তুরস্কের বিরুদ্ধেও কিন্তু লড়াইয়ে নেমে যাবে, অর্থাৎ আরেকটা যুদ্ধের ফ্রন্ট কিন্তু খুলে যাবে। এমন হতে পারে যে তুরস্ক সেই জন্য হয়তো সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের ভীতির জন্যই এই যে মিউচুয়াল ডিটারেন্স চুক্তিটা সাইন করেছে। যদিও সেরকম সেই ভিডিওটা আমি একটা করেছিলাম, তাতেই বলেছিলাম ইসরায়েল এই মুহূর্তে যে আপনার হিজবুল্লাহ, ইরান, এদের লেবানন এবং ইরানের সাথে লড়াই করতে যার একটা তৃতীয় ফ্রন্ট খুলবে না চট করে, কিন্তু দেখা যাচ্ছে সেই রিস্কটাও নেতানিয়াহু নিয়েছেন। অর্থাৎ তুরস্ক যাতে সিরিয়াতে কোনোভাবে বেস তৈরি করতে না পারে, তার জন্য তিনি কিন্তু আগের থেকে একটা আগ্রাসী ভূমিকা নিয়ে নিয়েছেন। আলসারের এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ সিরিয়ার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই। দীর্ঘ বিদীর্ণ দেশে 2024 সালে শেষের দিকে প্রায় ক্ষমতায় আসার পরে 1.5-2 বছরে এসে সিরিয়াকে এখনও পুনর্গঠন করতে পারেনি। সিরিয়ার আর্থিক অবস্থা সে অর্থে ভালো নয়। তবে তুরস্ক সিরিয়াকে সাহায্য করে, তুরস্কের প্রেসিডেন্টের সিরিয়ার উপর একটা হাতছায়া আছে, সেটা তাদের একটা সুবিধাজনক অবস্থা। তো ফলে আগামী দিনে যদি ইসরায়েলের সাথে তুরস্কের একটা লড়াই শুরু হয়ে যায়, সেটা কিন্তু খুব একটা বিচিত্র হবে না, সেটা কিন্তু হতেও পারে। এবং নেতানিয়াহু যদি দ্বিতীয়বার জিতে আসেন, তাহলে পরে কিন্তু তিনি তুরস্ককে আরেকটা লড়াইয়ের যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তু হিসাবে নিতে পারেন। এবং তখন যদি ন্যাটো তুরস্ককে সাহায্য করে, তাহলে লড়াইটা কিন্তু ন্যাটো ভার্সেস ইসরায়েল হয়ে যাবে। আর ন্যাটোতে আমেরিকাও সদস্য আছে, আমেরিকাও এই জাতীয় কোনো কাজে ইসরায়েলকে অবশ্যই উৎসাহ দেবে না, এটাই মনে করা হয়। তো এই যে জটিল যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এই সিরিয়া, তুরস্ক, জর্ডন, ইসরায়েল, গাজা, লেবানন, সৌদি আরব, ইউএই, কাতার, এই যে অঞ্চল, এই অঞ্চলের যে ভৌগোলিক পরিস্থিতি এবং যে সম্পর্ক একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক, এটা খুব জটিল বিষয়। মুহুর্মুহুর এদের সম্পর্কে যে ইকুয়েশন, সম্পর্কের যে আপনার দড়িটানাটানি এটা হতে থাকে, আবার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, একটা দেশ আর একটা দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আছে, সরকার বিরোধী গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীকে সাপোর্ট করে। যেমন এই যে আলসারা যে ক্ষমতা এসেছে, সে তো একটা বিদ্রোহী গোষ্ঠী থেকে এসেছে, এবং বিদ্রোহী গোষ্ঠীকে এই আলসারাকে ক্ষমতায় আনার জন্য তুরস্কের এবং এরদোগানের একটা মস্ত বড় ভূমিকা আছে, যাতে বাশার আল আসাদকে সরিয়ে দেওয়া যায়। কারণ বাশার আল আসাদ রাশিয়া সমর্থিত ছিলেন, তো তুরস্ক সেই বিষয়টা বোঝে, ফলে তাকে সরানোর ব্যাপারে বাশার আল আসাদকে তুরস্ক কিন্তু আলসারকে সমর্থন করেছে, এবং আমেরিকাও পরোক্ষে সমর্থন করেছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে ওই অঞ্চলে যে জটিলতা আছে, জটিলতা সহজে মিটবে না। ওই অঞ্চলের দেশগুলো ক্রমশ একজন আরেকজনের সঙ্গে এইরকম একটা যুদ্ধে প্রায় লিপ্ত থাকার সম্ভাবনাই বেশি। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি আবার তুরস্কের সঙ্গে যুদ্ধ শুরু করেন, সেটা একটা নতুন যুদ্ধের ফ্রন্ট ওই অঞ্চলে দেখা যাবে, এবং তার পরিণতি কী হবে সেটা কেউই জানে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।